রেজওয়ান মুরসালিন উদীয়মান তরুণ ব্যবসায়ী, বয়স 30-এর কাছাকাছি। একাডেমিক প্রোফাইল যথেষ্ট ভালো, যাকে বলে কন্যা সম্প্রদায়ের জন্য একেবারে উপযুক্ত পাত্র। দেখতে শুনতেও মানানসই, কিন্তু সমস্যা একটাই, এই উপযুক্ত পাত্রটি বছর 3 আগে তিনি তার সুন্দরী প্রেমিকার কাছ থেকে ধোঁকা এবং ছ্যাঁকা খেয়ে বেশি কিছুদিন ব্যাকা হয়েছিল। তারপর আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়েছে, বেশ ভালোভাবে নিয়েছে। বর্তমানে সফল ব্যবসায়ীদের একজনই বলা চলে তাকে, যদিও তার উচ্চাসার কাছে এখনকার প্রাপ্তি কিছুই নয়। তবুও ব্যবসায়ী মহলে তিনি বেশ জনপ্রিয়। অফিসের সবাই খুব কমই হাসতে দেখেছে তাকে, কিন্তু তার মানে এই নয় যে তিনি হাসেন না। বাড়িতে সবার সঙ্গে তিনি ফ্রি, বিশেষ করে তিন্নি নামক ঝগড়ুটে প্রতিবেশিনীটির সঙ্গে একটু বেশিই ফ্রি। তিন্নির প্রধান কাজই হচ্ছে কারণে অকারণে রেজওয়ানকে বিরক্ত করা। তার অবশ্য একটা কারণ আছে। রেজওয়ানের মা মিসেস শাইলা মুরসালিন রেজওয়ানের জন্য মনে মনে তিন্নিকে ঠিক করে রেখেছেন। তিন্নিরও তাতে আপত্তি নেই, কিন্তু রেজওয়ান এসব কানে তোলে না। তার ধারণা তিন্নির এখনও বিয়ে, ভালোবাসা এসব বোঝার মতন বয়স হয়নি। তাছাড়া বিয়ে নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথাও নেই তার। তিন্নিকে সে ছোট বোনের মতোই ভালোবাসে, কিন্তু ঝগড়া করে দুজনে সমবয়সী ভাই বোনেদের মতো। যাই হোক, এবার আসল গল্পে আসি। আজ শুক্রবার, রেজওয়ানের হাফ ডে। অফিস করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে সে। বিকেলবেলা হাওয়া খেতে ছাদে উঠেছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করেছিল তিন্নি। তাকে দেখে ছুটে এসে কাঁদো কাঁদো মুখ করে বলল, খবর শুনেছেন রেজওয়ান ভাই? কি খবর? আন্টি আপনাকে কিছু বলেনি? না তো। আপনার মামাতো ভাই ফুয়াদ আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। খবরটা শুনে রেজওয়ান প্রথমে চমকে গেলেও পরে হাসি পেয়ে গেল। শায়লা মুরসালিন একাই এই বিয়ে ঠেকানোর জন্য যথেষ্ট, সুতরাং এতে তার কোনো কাজ নেই। আর তিন্নিরও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দেবেন না তিন্নির মা তাসলিমা বেগম। কিন্তু তিন্নিকে খানিকটা রাগানোর জন্য ঠাট্টা সুরে বলল, তোর সাথে ফুয়াদ ভাইয়ের বিয়ে হলে তো ভালোই হবে। তুই হবি আমার ভাবি, আর আমি হব তোর দেবর। আমার তো ভাবতে আনন্দ লাগছে। আমি তখন তোর চারপাশে ঘুরে ঘুরে বাংলার সিনেমার নায়কদের মতো গান গাইব। ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি, কার বেশি দাবি? কারে তুমি করবে আপন, করবে কারে বর। ইন্টারেস্টিং না? তোর মতো একটা পিচ্ছি মেয়েকে ভাবি বলে ডাকতে হবে আমার? হায় কপাল। তিন্নি দাঁত মুখ খিচে রাগত স্বরে বলল, জি না, একদম ইন্টারেস্টিং না, কারণ এত সহজে আমি আপনাকে ছাড়ছি না। সংস্কৃতিতে আছে না, দেবর মানে দ্বিতীয় বর, সেই হিসেবে আপনি আমার বর। বাসরটা আমি আপনার সঙ্গেই করব। রেজওয়ানের আচমকা কাশি উঠে গেল। কাশতে কাশতে চোখে পানি এসে গেল তার। এটা দেখে তিন্নি মুখ টিপে হাসল। ইচ্ছে করে রেজওয়ানকে ভড়কে দিয়েছে সে। লজ্জায় রেজওয়ানের গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। তিন্নির মুখে লাগাম নেই, যখন যা খুশি বলে দেবে। গলা খাকেরি দিয়ে বলল, তো লজ্জা শরম নেই কেন রে তিন্নি? দেবর মানে দ্বিতীয় বর? ছি, এসব অশ্লীল কথাবার্তা কোথা থেকে শিখেছিস তুই? জানিস না, ভাবি মায়েদের সমান। তোর কথা শুনে তো পৃথিবীর কোনো দেবর আর কোনোদিন লজ্জায় তার ভাবি দিকে তাকাতেও পারবে না। আমিও না এমনকি। তিন্নি 2 পা এগিয়ে গিয়ে অত্যন্ত সাহসের সহিত তার গলা চেপে ধরে ফিসফিস করে বলল, ভাবির দিকে তাকানোর দরকারটা কি শুনি? আপনি শুধু আমার দিকে তাকাবেন। এই যে আমি আপনার সামনেই আছি, আমাকে দেখুন। রেজনের দৃষ্টি আটকে গেল। না চাইতেও অপলক কিছুক্ষণ চেয়ে রইল তিন্নির কিশোরী সুলভ মিষ্টি মুখখানার দিকে। চোখ ঝলসানোর রূপ নেই তিন্নির, কিন্তু অদ্ভুত মায়া আছে। ভালোবাসায় ডুবে যেতে ইচ্ছে করে, কিন্তু রেজওয়ান এসব থেকে দূরে থাকতে চায়। আত্মসংবরণ করে নিয়ে বলল, ছাড় আমাকে, এসব কি অসভ্যতা? ছাড়বো না। ছাড়, মা এসে পড়বে। আসুক, আন্টি সব জানে। শুধু আন্টি কেন, এই ঢাকা শহরের সবাই জানে আমাদের মাঝে ইটিস পিটিস চলছে। রেজওয়ান চোখ বড় বড় করে বলল, কি চলছে? ইটিস পিটিস? এই টিচিং মানে কি? তিন্নি মুখে কৃত্রিম লাজুক লাজুক ভাব এনে মৃদুস্বরে বলল, প্রেম। হঠাৎ করেই রেগে গেল রেজওয়ান। মৃদু ধমক দিয়ে বলল, মারবো একটা চর। তুই প্রেমের কি বুঝিস? হ্যাঁ, বয়স কত তোর? তোর মতো একটা বাচ্চা মেয়ের সাথে আমি প্রেম করব, এটা তুই ভাবলি কি করে? বাড়িতে আমার বিয়ের কথা চলছে আর আপনি বলছেন আমি বাচ্চা? হিচড় পাকাদের এমনই হয়। সবাই জানে তোর দ্বারা পড়াশোনা হবে না, তাই বিয়ে দিয়ে আপদ বিদায় করতে চাইছে। কিন্তু আমার বউ হবে একদম আলাদা। তাকে আমার মতো পড়াশোনায় ভালো হতে হবে। কেন?
আপনি আর আপনার বউ কি ভাতের বদলে বই বস্তু খাবেন? দরকার হলে খাবো, বউয়ের হাতের বইও খাওয়া যায়। তিন্নি ভেঙচি কেটে বলল, আমার বই গেছে আপনার মতো একজন ছ্যাঁকাখোরকে বিয়ে করতে। আমার ফুফাতো ভাই বুয়েটে পড়ে, সে আমাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। মিথ্যে বলেছে তিন্নি। রেজনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এত বছর বাদে হুট করে তার 10 বছরের ছোট্ট ফুফাতো ভাইকে কাল্পনিক বুয়েটের স্টুডেন্ট বানিয়ে দিয়েছে। রেজন অবাক হয়ে বলল, তোর কোনো ফুফাতো ভাই বুয়েটে পড়ে? আমি তো কখনো শুনিনি। আপনি কি করে শুনবেন? আপনি আমার বংশে সবাইকে চেনেন। তা চিনি না, কিন্তু তুইও তো কখনো বলিসনি। পড়ে পড়ে আমার মেজ ফুপুর ছেলে ইমতিয়াজ বুয়েটে আর্কিটেক্টস নিয়ে পড়ছে। ও আচ্ছা, ভালো। উনি আমাকে সেই ছোটবেলা থেকেই পছন্দ করে। তাই নাকি? দাঁড়া, আমি আন্টিকে এক্ষুনি গিয়ে বলছি তুই পড়াশোনা বাদ দিয়ে প্রেম করতে পারছিস। ভালোই হবে। এমনিতেও ইমতিয়াজ ভাইয়া সবাইকে বলতে লজ্জা পাচ্ছিল। আপনি বললে আমাদের আর বলার প্রয়োজন হবে না, সবাই বিষয়টা এমনিতেই জেনে যাবে। আমাদের মানে? আমাদের মানে আমি আর ইমতিয়াজ ভাইয়ার। রেজওয়ান হাসল, যদিও মনে মনে বিষয়টা নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে সে, কিন্তু তিন্নির কথাগুলো পুরোপুরি বিশ্বাস করার মতন বোকামিও করলো না। মেয়েটা ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলে ফেলতে পারে, তাই সত্যিটা জানার জন্য আপন মনে ফোন দিয়ে আটলো। ছাদে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চট করে নিচে নেমে গেল। সে চলে যাওয়ার পর তিন্নি একা একা ছাদে দাঁড়িয়ে কিছুক্ষণ হাসলো। ভীষণ শান্তি লাগছে তার। বেশ করে কনফিউজ করে দেওয়া গেছে ছ্যাঁকাখোরটাকে। এবার ভাবুক সারাটা দিন তিন্নিকে নিয়ে। তাসলিমা বেগম অগ্নিচক্ষু নিয়ে তিন্নির দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কতদিনের সম্পর্ক তোদের? ভয়ে তিন্নির মুখটা একেবারে কাঁদো কাঁদো হয়ে গেল। শঙ্কিত কণ্ঠে বলল, কাদের কথা বলছো আম্মা? আমি তো কোনো প্রেম টেম করি না। রেজন ভাই মিথ্যে বলছেন। রেজওয়ান খামোখা তোর নামে মিথ্যা কথা বলতে যাবে কেন? রেজওয়ান নির্লিপ্ত ভঙ্গিতে থুতনি চুলকালো। পিচ্ছিটাকে কেস খাইয়ে ভীষণ আনন্দ লাগছে তার। এবার যা করা তাসলিমা বেগমই করবেন, মেরে গাল লাল করে দেবেন। মুচকে এসে গলা পরিষ্কার করে তাসলিমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আপনি শান্ত হন। তিন্নি বোধহয় বলতে ভয় পাচ্ছে। এসব তো আজকাল নর্মাল ব্যাপার, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আপনি একে ঠান্ডা মাথায় শুনুন ও কি বলে। তারপর তিন্নির দিকে উদ্দেশ্য করে বলল, ভয় পাচ্ছিস কেন তিন্নি? সত্যিটা বলে দেন আন্টিকে। তিন্নি ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি আমাদের বাসায় কি করছেন? হ্যাঁ, কাজ নেই আপনার? অফিস টফিস নেই? এই করে করে আপনি ব্যবসা সামলাবেন? তাসলিমা বেগম ঠাস করে মেঘের গালে এক চর বসিয়ে দিলেন। বজ্র কণ্ঠে ধমক দিয়ে বললেন, অসভ্য বেয়াদব মেয়ে, ওর কাজের খবর নেওয়ার তুই কে? আগে নিজেকে কি করেছিস সেই খেয়াল আছে? রেজনের সামনে চর খেয়ে ভয়ানক প্রেস্টিজ লাগলো তিন্নির। রাগে ক্ষোভে সামনে টি টেবিলের ওপর রাখা ফ্লাওয়ার ভাসটা তুলে রেজনের দিকে তাক করে বলল, এক্ষুনি আমাদের বাসা থেকে বেরিয়ে যান বলছি, নইলে এটা দিয়ে বাড়ি মেরে আপনার মাথা ফাটিয়ে দেবো আমি। তাসলিমা বেগম আবার সপাটে চর মারলেন তিন্নির গালে। ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠে বললেন, রাগ এটা, রাগ বলছি। বেয়াদব মেয়ে, লাইট পেয়ে পেয়ে একবারে মাথায় উঠেছিস। হাতের ফ্লাওয়ার ভাসটা রেখে শব্দ করে কেঁদে ফেলল তিনি। অনুনয় করে বলল, বিশ্বাস করো আম্মা, আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। জাবের মাত্র ক্লাস 3-তে পড়ে, ওর সঙ্গে আমি কি করে প্রেম করব তুমি বলো? তার স্বীকারোক্তিতে বিজয়ীর হাসি ফুটে উঠল রেজওয়ানের ঠোঁটে। সত্যিটা তিনি নিজ মুখে স্বীকার করে নিয়েছে, তার কোনো ফুফাতো ভাই বুয়েটে পড়ে না। রেজওয়ানের কাজ হাসিল, কিন্তু তাসলিমা বেগমের আগাগোড়া কিছুই বুঝলেন না। জিজ্ঞাসু দৃষ্টিতে রেজওয়ানের দিকে চাইলেন। রেজওয়ান তাকে আশ্বস্ত করে বলল, আপনি ভিতরে যান আন্টি, তিন্নির সঙ্গে আমি কথা বলছি। আপনার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। রাগে তেতে উঠল তিন্নি, কিন্তু তাসলিমা বেগমের চোখ রাঙানির ভয়ে আবার শান্ত হয়ে বসেছিতে পড়ল। উনি চলে গেলেই রেজওয়ান হাসতে হাসতে বলল, আন্টিকে আমি তোর কোনো ফুফাতো ভাইয়ের কথা জিজ্ঞাসা করিনি। তুই নিজের মুখে সব কিছু স্বীকার করে নিয়েছিস। তোর কোনো ফুফাতো ভাই বুয়েটে পড়ে না, চাপা মেরেছিস তুই। কথা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ল সে। তিন্নি ক্ষুদ্র দৃষ্টিতে চেয়ে রইল কেবল। কে বলবে এই অহংকারী সদা গম্ভীর নিরামিষ প্রকৃতির মানুষটা, যাকে কিনা অফিসে সবাই জমের মতো ভয় পায়, সে তিন্নির মতো একটা নিষ্পাপ মাসুম মেয়ের পেছনে দিন রাত 24 ঘন্টা লেগে থাকে। কেউ তো বিশ্বাসই করবে না। রেজওয়ান হাসি থামিয়ে বলল, যাই হোক,
ছোট হয়ে বড়দের সাথে যখন চালাকি করতে গেছিস তখন তো এমনই হবে। খুব আমাকে ছ্যাঁকাখড় করেছিলি তখন, দেখলি কেমন শোধ নিলাম। ফলস্বরূপ আন্টিটাতে কৌশে দুটো চর খেয়েছিস তুই। বেশ শান্তি লাগছে এখন, কলিজা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে ঠেলে রেজওয়ানকে ঘর থেকে বের করে দিল। তারপর রেজওয়ানের মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে ভাবতে বসে গেল কি করে রেজওয়ানকে জব্দ করা যায়। বাজারের ব্যাগ হাতে নিয়ে ক্লান্ত পায়ে বাড়ি ফিরছেন নীলি। আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে তার, তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, কিন্তু পা চলছে না। সেই ভোর 5টায় ঘুম থেকে উঠে অসুস্থ বাবাকে নাস্তা খাইয়ে দুটো টিউশনির জন্য বেরিয়েছে। টিউশনি শেষ করে বাজার নিয়ে তবে বাড়ি ফিরছে, কিন্তু এতটা সময় পর্যন্ত পেটে এক ফোঁটা দানা পানিও পড়েনি তার। খিদে সমস্ত শরীর নুয়ে আসছে, মাথা ঘুরছে, গায়ে এক বিন্দুও জোর পাচ্ছে না। আধ ঘন্টার রাস্তা 1 ঘন্টা লাগিয়ে বাড়িতে ফিরল সে। চুলায় তরকারি বসিয়ে তাড়াহুড়ো করে রাতের রেখে আধ পচা পান্তা ভাত গোগ্রাসে গিলে নিল। তারপর গোসল সেরে রেডি হয়ে নিল ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। নীলির বাবা নিজামুদ্দিন বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। গত 2 বছর যাবৎ শয্যাশায়ী তিনি। একমাত্র ছেলে নাইমকে হারিয়ে তার এই অবস্থা। সংসারের দায়িত্ব এখন নীলির ঘাড়ে। সংসার বলতে সে আর নিজামুদ্দিন সাহেবই আছেন। মা সেই ছোটোবেলাতেই মারা গেছেন। বাবাকে খাইয়ে বাইরে বেরিয়ে পড়ল নীলি। অফিসে পৌঁছাতে 1.5 ঘন্টা মতো সময় লেগে গেল। ভাগ্য ভালো নীলির সিরিয়াল তখনও আসেনি, নইলে ইন্টারভিউটা মিস হয়ে যেত তার। ইন্টারভিউ বোর্ডে গম্ভীরভাবে চেয়ারে বসে আছে রেজওয়ান। নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে তার কোম্পানি, তাই কাজের চাপ আগের চাইতে 3 গুণ বেড়ে গেছে। সেজন্য জরুরি ভিত্তিতে কর্মচারী নিয়োগ দিতে হচ্ছে। এই পর্যন্ত অফিসে যতজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে সবার ইন্টারভিউর সময়ই রেজওয়ান উপস্থিত ছিল। ব্যবসার ব্যাপারে খুবই সিরিয়াস সে, নিজে দেখে শুনে লোক নিয়োগ দেয়। আজও তার ব্যতিক্রম হলো না। সকাল থেকে ইন্টারভিউ বোর্ডে বসে আছে সে। একের পর এক ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়ে চলেছে। লাঞ্চের আগে 3-4 জন বাকি ছিল, তাদের ইন্টারভিউ শেষ করে তারপর লাঞ্চে যাবে ভেবেছিল। কিন্তু হঠাৎ করে 3 বছর আগে সেই চিরচেনা মুখটা দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল সে। বেমালুম ভুলে গেল লাঞ্চের কথা। জ্বালাময়ী বিশ্বাসঘাতী ঘৃণিত সেই মুখ আবার দেখা দিয়েছে। এতদিন বাদে পুরনো ক্ষত আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ভয়ানক রাগে চোখ জোড়া লাল হয়ে গেল তার। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। আকস্মিক গর্জন করে উঠে বলল, তুমি? নীলি থমকে গেছে। সমস্ত পৃথিবী ঘুরছে তার। চারপাশে সবকিছুই ঝাপসা মনে হচ্ছে। শারীরিক ভারসাম্যহীনতা ঠেকাতে দরজার হাতল চেপে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এতদিন বাদে আবার সেই মানুষটির সঙ্গে দেখা। কি ভয়ানক ক্রোধ নিয়েই না তার দিকে চেয়ে আছে মানুষটা। বাকিরা সবাই হতভম্ব। রেজওয়ানের আকস্মিক ক্রোধের কারণ কেউ বুঝতে পারছে না। সেক্রেটারি জাহিদের ডাকে হুঁশ ফিরল রেজওয়ানের। নিজেকে সামলে নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল সে। বুকের ভেতর পিনপিন করছে। অস্বাভাবিক দ্রুত গতিতে ওঠানামা করছে হৃৎপিণ্ডটা। অনেকটা সময় নীরবে কেটে যাওয়ার পর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো নীলি। হাতের ফাইলপত্র টেবিলে জমা দিল। যদিও সে জানে চাকরিটা তার হবে না, তবুও সে চেষ্টা করলো। এছাড়া তার হাতে আর কোনো উপায় নেই। এই বাজারে চাকরি পাওয়া খুবই মুশকিল। তারপর অধিকাংশ জায়গায় তো সে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় না। আজ অনেকদিন বাদে যাওয়া একটা সুযোগ পেয়েছে, তাও এইভাবে পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে সে ভাবতেই পারেনি। কিন্তু রেজওয়ান দমল না। ফাইলপত্র দেখে শিওর হয়ে নিল তার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে স্বার্থপর লোভী মেয়েটা। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল সে। গম্ভীর মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জাহিদকে উদ্দেশ্য করে বলল, ওনাকে আমার রুমে পাঠিয়ে দাও, আমি পার্সোনালি ওনার ইন্টারভিউ নেব। রেজওয়ানের সামনে মাথা নিচু করে বসে আছে নীলি। একটু পরপর অতি সন্তর্পণে চোখ মুছছে। রেজওয়ান চুপচাপ তার সিভি পড়ছে। নিতান্ত কৌতূহলবশত এই কাজটা করছে। হঠাৎ কী কারণে এত বড়লোক স্বামীর ঘর ছেড়ে তার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে নীলি, কারণটা তার জানা দরকার। পড়তে পড়তে হুট করে একটা জায়গায় চোখ আটকে গেল। ফর্মে নীলির স্বামীর নামের ঘরে মৃত লেখা। থমকে গেল রেজওয়ান। গলার স্বর আটকে গেল। হতবিভল বিস্মিত চেহারা নিয়ে নীলির দিকে চাইল। চোখের সামনে ভেসে উঠল 3 বছর আগে সেই দিনটার কথা। টাকার লোভে রেজওয়ানকে ছেড়ে এক এমপি ছেলেকে বিয়ে করেছিল নীলি। নীলির বাবা নিজামুদ্দিন সাহেব ছিলেন এলাকার ছোটোখাটো একজন রাজনীতিবিদ। সেই সুবাদে ছেলেকেও রাজনীতিতে যুক্ত করেছিলেন।
কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে না পেরে নিজের একমাত্র সুন্দরী মেয়েকে স্থানীয় এমপি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিজেদের আখের গুছাতে চেয়েছিলেন। কিন্তু তাতেও ভাগ্য বিপরীত। নীলির স্বামী মুবিন ছিল নেশাখোর, মাতাল, চরিত্রহীন লম্পট। বিয়ে 6 মাস যেতে না যেতে নীলিকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে অল্প কিছু দিনের মধ্যেই মাদকের মামলায় জড়িয়ে পড়ে নীলির ভাই নাইম। দেশ ছেড়ে পালাতে হয়ে গিয়ে সীমান্ত রক্ষীদের গুলিতে নিহত হয়। আর 3 দিনের মাথায় নীলির কাছে খবর আসে মুবিন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে অ্যাক্সিডেন্টে করে মারা গেছে। নিজামুদ্দিন সাহেব একসঙ্গে সব হারিয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। অধিক শোকে নীলি পাথর হয়ে গেল। তারপর থেকে জরাগ্রস্ত সংসারটাকে একা হাতে টেনে চলেছে সে। রেজওয়ান এসবের কিছু চায় না, সে কেবল জানে নীলি তাকে ধোঁকা দিয়েছে। এতদিন বাদে রেজওয়ানকে দেখে বুক ফেটে কান্না আসতে চাইছে নীলির। ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। সেদিন জোর করে মুবিনের সঙ্গে বিয়ে দিয়েছিল বাবা, নইলে রেজওয়ানকে মেরে ফেলার হুমকি দিয়েছিল মুবিন এবং তার পরিবার। লম্পট মুবিনের আগে থেকে লোভ ছিল নীলির প্রতি। নীলির বাবাও সুযোগ হাতছাড়া করতে চাইলেন না, তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হয়েছিল নীলিকে। ভয়ে রেজওয়ানকে সেসব কথা মুখ ফুটে বলতে পারেনি, কারণ সত্যিটা জানলে রেজওয়ান কখনোই তার পিছু ছাড়ত না। ফলাফল স্বরূপ যা হওয়া তাই হয়েছে। রেজওয়ান তাকে ফুল বুঝেছে। সিভি রেখে সোজা হয়ে বসলো রেজওয়ান। ভেতরে দুঃখবোধ চেপে রেখে ইচ্ছাকৃতভাবে নীলির হাজবেন্ডের কথা পুনরায় জিজ্ঞেস করলো। জবাবে নীলি চোখ মুছে শান্ত গলায় বলল, তিনি মৃত। সো স্যাড। অপরদিকের মানুষটা নীরব। রেজওয়ান থামল না, তিরস্কারপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করলো, তা টাকা পয়সা রেখে যায়নি কিছু? আই মিন বিশেষ সম্পত্তি? সম্পত্তি টাকা পয়সা যা রেখে গিয়েছিলেন সেটা তার পরিবার ভোগ করছে। অলস ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিল রেজওয়ান। রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে। যে টাকার জন্য নীলি তার পাহাড়সম ভালোবাসাকে প্রত্যাখ্যান করে অন্য একজনকে বিয়ে করেছিল, সেই টাকার জন্যই আজকে তাকে রেজওয়ানের মুখোমুখি হতে হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কিন্তু দুঃখজনক হলেও একথা সত্যি যে নীলির এমন করুণ পরিস্থিতিতে রেজওয়ান খুশি হতে পারছেন না। কারণ মৃত্যু কখনোই আনন্দদায়ক কোনো ঘটনা হতে পারে না, সেটা যদি হয় পরম শত্রুরও, তবুও না। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিল রেজওয়ান। নিত্যন্ত অবজ্ঞা সুরে জিজ্ঞেস করলো, তারপরে আপনি আর্থিক সংকটে আছেন, তাই তো? জি। কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, তাতে এমন নাম করা একটা কোম্পানিতে আপনাকে চাকরি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। নীলি জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। রেজার এখনও তার কথা শেষ করেনি। পরবর্তী বাক্যগুলো শোনার অপেক্ষা কেবল। তারপরে আবার অন্য চাকরি খুঁজতে হবে নীলিকে। রেজওয়ান নড়েচড়ে সোজা হয়ে বসল। নীলিকে অপদস্থ করার এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইল না সে। স্বার্থপর লোভী মেয়েটার এখনো অনেক শাস্তি পাওয়া বাকি আছে। মুচকি এসে বলল, ঠিক আছে, আপনাকে আমি কিছু প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলে আপনার চাকরি কনফার্ম। ভেবেচিন্তে বলবেন কিন্তু, ঠিক আছে? জি ঠিক আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ রিলেশনশিপ? চমকে উঠল নীলি। ইন্টারভিউ বোর্ডে এমন প্রশ্ন করার মানে কি? অস্বস্তিতে মুখ লাল হয়ে গেল। তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য ইচ্ছে করে এমন প্রশ্ন করেছে রেজওয়ান, কিন্তু উত্তর দেবে কিনা বুঝতে পারছে না নীলি। রেজওয়ান কি সত্যি উত্তর চাইছে না মজা করছে? মুখটা করুণ হয়ে এলো নীলির। চাকরিটা না হলে আবার ছোটাছুটি করতে হবে তাকে। দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান কণ্ঠে বলল, লাভ। এভরি রিলেশনশিপ নিডস লাভ। রেজওয়ান ঠোঁট উল্টালো। নির্লিপ্ত কণ্ঠে বলল, ওকে ফাইন, নাও টেল মি হোয়াট ইজ লাভ? ইটস অ্যাবাউট লয়ালটি। এবারে তাচ্ছিল্য স্বরে শব্দ করে হাসল রেজওয়ান। ভ্রুজোড়া ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বেঁকে গেল। ভূতের মুখে রাম নাম। হাসতে হাসতেই ঠাট্টা সুরে বলল, বাহ, প্রেম ভালোবাসা নিয়ে তো দেখছি ভালো জ্ঞান আছে আপনার। নট ব্যাড। প্রেম করছেন নাকি কখনো? বিয়ের আগে পরে মিলিয়ে নিশ্চয়ই 3-4 গানা হবে, নাকি আরও বেশি? নীলি নিঃসু। অপমান গায়ে মাখল না। তাকে বিব্রত করতে পেরে মনে মনে আনন্দ পাচ্ছে রেজওয়ান। কিন্তু এত অল্প শাস্তিতে তাকে ছেড়ে দিতে মন চাইল না। তাই মুচকি এসে মনে মনে নীলিকে চাকরিটা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল সে। অফিসে রেখে প্রতিদিন একটু একটু করে মারবে। ভাবনা চিন্তা শেষে গলা খ্যাকারি দিয়ে বলল, আপনি কাল থেকে আমাদের অফিসে ক্লার্ক হিসেবে জয়েন করতে পারেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল নীলি। পদমর্যাদা নিয়ে মাথা ঘামালো না। তার এখন যেই অবস্থা, তাতে করে অফিসের সিঁড়ি মোছার দায়িত্ব দিলেও রাজি হয়ে যেত সে। তার মুখে হাসি দেখে রেজওয়ান ভেতরে ভেতরে রেগে গেল। বেহায়া নির্লজ্জ মেয়েটা ভাবছে রেজওয়ান তাকে দয়া করেছে।
কিন্তু রেজওয়ান যে তার জন্য কতটা ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করেছে সেটা সে ভাবতেও পারছে না। রেজওয়ান তাকে বেরিয়ে যেতে বলে হাতঘড়ি চেক করলো। অলরেডি 2:30 বেজে গেছে, লাঞ্চ করতে হবে। অফিস থেকে বেরিয়ে তপ্ত রোদ মাথায় নিয়ে রাস্তায় হাঁটা ধরল নীলি। সূর্যের তাপ সরাসরি মাথার তালুতে এসে লাগছে। প্রচণ্ড গরমে মাথা ঘুরছে। এখন আবার 2টো টিউশনি করে বাসায় যেতে হবে। কাল থেকে এই টিউশনিগুলো আর করা যাবে না, তাই আজকে গিয়ে বারণ করে দিতে হবে। কিন্তু এখান থেকে ছাত্রীর বাসায় পৌঁছতে হলে কম করে হলেও 5 কিলোমিটার হাঁটতে হবে তাকে। রিক্সা ভাড়ায় অপচয় করার মতো যথেষ্ট টাকা পয়সা তার হাতে নেই। এই মাসের বাজার খরচার পর আর অল্প কিছু টাকা হাতে আছে। কখন কি দরকার পড়ে বসে, টাকাগুলো হাতে রাখা প্রয়োজন। যথাসম্ভব দ্রুত পা চালিয়ে ছাত্রীর বাসার দিকে রওনা হলো। সূর্য ডুবেছে অনেকক্ষণ, ঘরে আলো দেওয়া হয়নি। নিজামুদ্দিন সাহেব বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। নীলিকে ভেতরে ঢুকতে দেখে রুগ্ন কণ্ঠে আলোটা জ্বালিয়ে দিতে বললেন। তারপর ক্ষীণ স্বরে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, চাকরির ইন্টারভিউ কেমন হয়েছে? নীলি কাপড় বদলে নিয়ে বাবার বিছানার পাশে বসলো। খালি পেটের ওষুধটা ওনার মুখে গুজে দিয়ে ক্লান্ত গলায় বলল, ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরি কনফার্ম, কাল থেকে জয়েন করতে হবে। চোখে মুখে অবিশ্বাস ফুটে উঠল নিজামুদ্দিন সাহেবের। ইন্টারভিউ দিতে না দিতেই চাকরি, এটা কি করে সম্ভব? নীলে নিশ্চয়ই ওনাকে মিথ্যে বলে সান্ত্বনা দিচ্ছে। কণ্ঠস্বরে দ্বিধা নিয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন তিনি, হয়ে গেছে মানে? হয়ে গেছে মানে হয়ে গেছে। একদিন তুমি যাকে রাস্তার লোকেদের দিয়ে জুতা পেটা করেছিলে তার অফিসেই হয়েছে। নিমেষেই চেহারার রং উড়ে গেল নিজামুদ্দিন সাহেবের। নীলি কার কথা বলছে? কাকে জুতোপোটা করেছিল তিনি? কে? খানিকক্ষণ পুরনো স্মৃতি নড়াচড়া করে ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে উঠলেন। তবে কি সেই ছেলেটা 3 বছর আগে নীলিকে ভালোবাসার অপরাধে যাকে রাস্তায় দাঁড়িয়ে জুতোপিটা করেছিলেন তিনি? মার খেয়েও শুধুমাত্র নীলিকে বিয়ে করার জন্য তার পায়ে ধরে সময় ভিক্ষা চেয়েছিল ছেলেটা। কি যেন নাম ছেলেটার, মনে করতে পারলেন না। নামটা মনে আসছে না। রেজওয়ান, রেজওয়ান মুসাবি। তার সঙ্গে তোর দেখা হয়েছে? সে আমার বস, এখন বিরাট বড় কোম্পানির মালিক, অনেক টাকা পয়সা। সময় বদলায়, সেই সঙ্গে মানুষের অবস্থান। আল্লাহ তাআলা কখন কাকে কি পরিস্থিতিতে ফেলবেন সেটা একমাত্র তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। দুঃসময় রেজওয়ানেরও গেছে। নীলির বিয়ের পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল সে। চাকরি হারিয়ে 6 মাস বেকার অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরেছিল, কিন্তু এরপর আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। পরিবারের চেষ্টায় ব্যাংক থেকে লোন নিয়ে একজনের সঙ্গে পার্টনারশিপে বিজনেস চালু করে। তারপর নিজের আলাদা ব্যবসা। পারিবারিক সম্পত্তি যা ছিল বিক্রি করে সব ব্যবসার পেছনে ইনভেস্ট করে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে। কোটি কোটি টাকা এখন তার হাতের ওপর দিয়ে লেনদেন হয়, অথচ থেমে থাকার জো নেই, নিরন্তর ছুটে চলা। অপরদিকে এই 3 বছরে নিজামুদ্দিন সাহেব সব হারিয়ে একেবারে সর্বশান্ত। চোখের পানি মুছে নীরবে মেয়ের দিকে চেয়ে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু নীলির কোনো হেলদোল হলো না। মনে মনে আজও বাবাকে ক্ষমা করতে পারেনি সে। তার এই দুর্দশার জন্য নিজামুদ্দিন সাহেবই দায়ী। তিনি জোর করে বিয়েটা না দিলে এমন কিছুই হতো না। চুপচাপ উঠে গিয়ে রাতের খাবার তৈরি করতে চলে গেল সে। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিল রেজওয়ান। বাসার কাছাকাছি আসতে দেখলো বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে তিন্নি। আশেপাশের লোকজন দাঁড়িয়ে তামাশা দেখছে। কাছে এগিয়ে গেল সে। কি হয়েছে জিজ্ঞেস করতেই রিক্সাওয়ালা রাগত মুখে জানালো মাত্র 5 টাকা বেশি চেয়েছে বলে তার সাথে ঝগড়া করছে তিন্নি। তিন্নি খেপে গিয়ে বলল, বেশি চাইবেন কেন আপনি? আমি কি এই কলোনিতে নতুন? রেজওয়ান তাকে থামিয়ে দিয়ে রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, ভাড়া আমি দিয়ে দিয়েছি মামা, আপনি নিয়ে যান। তারপর দাঁতে দাঁত চেপে তিন্নিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাবি? ওঠ। জবাবে তিন্নি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে এই রিক্সাওয়ালা ওকে নিয়ে যেতে বারণ করে দিয়ে বলল, আমি এর রিক্সায় নিব না মামা, বড় ভেজেল্লা পাবলিক, লাগবো আমার টাকা, আমি যাইগা। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। সঙ্গে সঙ্গে রিক্সার প্যাডেলে চাপ মারল। আশেপাশের লোকজন যারা এতক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখছিল তারাও মুখ টিপে হাসছে। রেজওয়ান ক্রুদ্ধ কণ্ঠে বলল, এবার ভালো লাগছে? অপমান করে দিয়ে গেছে। 5 টাকার জন্য এমন করছিলি যেন তোর বিয়ের গেট আটকে গেছে। অসভ্য বেয়াদব। আমার বাবা অনেক কষ্ট করে রোজগার করে। আমার কাছে এই 5 টাকাটাই 5 কোটি টাকার সমান। আপনি কি বুঝবেন আমাদের দুঃখ? না, আমি কিচ্ছু বুঝি না। সব কিছু তুই যে বুঝিস। খালি তোর বাপই কষ্ট করে টাকা রোজগার করে, আর এই রিক্সাওয়ালা তো উড়ে উড়ে রিক্সা চালায়, তার তো কোনো কষ্টই নেই।
খবরদার একদম খোঁচা দিয়ে কথা বলবেন না। সে কষ্ট করুক আর যাই করুক, বাড়িতে ভাড়া চাইবে কেন? 5 টাকা তো চেয়েছে, তোর বাবার কিডনি তো আর চাইনি। ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু আম্মাকে গিয়ে বলে দেবো রেজওয়ান ভাই আমার বাপ তুলে কথা বলেছে। তার বলার ভঙ্গি দেখে রেজওয়ান না চাইতেও হেসে ফেলল। একমাত্র এই মেয়েটার সামনেই পুরোপুরি অন্যরকম মানুষ হয়ে যায় সে। নিজেকে তখন একেবারে ছোট বাচ্চাদের মতন মনে হয়। আলতো করে তিন্নির মাথায় চাটি মেরে বলল, ঝগড়া করা ছাড়া তোর পেটের ভাত হজম হয় না? আজকে রিক্সালাম আমাকে ছাড়া আর কাউকে পাসনি? এইসব বলে লাভ নেই। আমি কিন্তু সত্যি সত্যি আম্মাকে গিয়ে বলে দেব আপনি আব্বাকে গালি দিয়েছেন। গালি? এই কখন গালি দিয়েছি আমি? একদম মিথ্যে কথা বলবি না। বলবো, 100 বার বলবো। কালকে আপনি আমাকে মার খাইয়েছিলেন, মনে আছে? রেজওয়ান ফের হেসে ফেলল। এখন ঝগড়া করার সময় নেই, বাসায় যেতে হবে। হার মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এখন বল তুই কোথায় যাবি? আমার এক বান্ধবীর জন্মদিন আজকে, ওদের বাসায় যেতে হবে। আয়, রিক্সায় তুলে দিই তোকে। রিকশায় তুলে দিতে হবে কেন? আপনার গাড়িতে করে পৌঁছে দিন না। আমি এখন তোকে নিয়ে আবার বেরোবো? হ্যাঁ, কি হয়েছে? আমি সারাদিন অফিসের কাজ শেষ করে এইমাত্র বাসায় যাচ্ছি তিন্নি। তাহলে ড্রাইভারকে বলে দিন সে আমাকে পৌঁছে দিক। সম্ভব না, আমি একটু পর মায়ের সঙ্গে দেখা করতে যাব। উদ্দেশ্য যে এই বাসাটাতে রেজওয়ান একাই থাকে। অফিসের সুবিধার জন্য এখানে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে সে। আর একমাত্র মেয়েকে নিয়ে তার মা শায়লা মুরসালিন তাদের বরানির আলিশান বাড়িটাতে থাকে। এ নিয়ে অবশ্য রোজ ছেলের সঙ্গে নিয়ম করে ঝগড়া হয় শায়লা মুরসালিনের। কিন্তু কিছুতেই এখন বাসা চেঞ্জ করবে না রেজওয়ান। তার ইচ্ছে আরও কিছুদিন এখানে থেকে ব্যবসাটাকে আরেকটু শক্তভাবে গুছিয়ে নেবে, তারপর শিফট হবে। রেজওয়ান গাড়ি দেবে না শুনে তিন্নির মেজাজ খারাপ হয়ে গেল। মুখ ভেঙচি কেটে বলল, গাড়ি নিয়ে যেতে দেবে না সেটা বললেই তো হয়, এত বাহানা দেবার কি আছে? লাগবে না আপনার গাড়ি। তিন্নির গাল ফুলানো দেখে রেজওয়ান আরও একবার হেসে ফেলল। আত্মসমর্পণের ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, ঠিক আছে নিয়ে যা। বান্ধবীর জন্মদিনে মন খারাপ করে তাকে ভালো দেখায় না। লাগবে না, পরে আবার এই নিয়ে ঠিক কথা শোনাবেন। আমার জন্য মায়ের সঙ্গে দেখা করতে পারিনি, আমি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। আমি সব সময় বেশি বেশি করি, আমার কোনো আক্কেল আন্দাজ নেই। দরকার নেই বাবা এসব ঝামেলা। তার চেয়ে আপনি যান আপনার গাড়ি নিয়ে, আমি বরং রিক্সায় যাই, সেই ভালো হবে। অফিস থেকে অন্য গাড়ি পাঠিয়ে দিতে বলবো, তুই এটা নিয়ে যা। এতক্ষণে হাসি ফুটে উঠল তিন্নির মুখে। মন খারাপ করার ফর্মুলাটা কাজে দিয়েছে। রেজওয়ান ঠিক গাড়ি দিতে রাজি হয়ে গেছে। দেরি না করে চটপট গাড়িতে উঠে বসলো। রেজওয়ান নিচু হয়ে গাড়ির জানলা দিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে একেবারে ফিরে এসো। আর শোনো, সাবধানে গাড়ি চালাবে, জানোই তো ঢাকা শহরের রাস্তা। তারপর তিন্নিকে উদ্দেশ্য করে বলল, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, আর কাজ শেষ হলে বেশি রাত করিস না। তিন্নি ছোট বাচ্চাদের মতন মাথা নাড়িয়ে তার কথায় সায় জানালো। ফ্রেশ হয়ে কফির মগ হাতে নিয়ে বসলো রেজওয়ান। আজকের দিনটা অনেক ক্লান্তিতে গেছে। অবসন্ন বিষণ্ণ বিষাক্ত একটা দিন। ঠিকমতো কাজেও মন বসাতে পারেনি। সারাটা বিকেল নীলির কথা ভেবেছে। নীলিকে দেখলেই বোঝা যায় ভীষণ আর্থিক সংকটে আছে সে। কিন্তু কেন? হাজব্যান্ড নেই তো কি হয়েছে, বাবা ভাই এরা তো আছে। এরা থাকতে নীলির এই করুণ অবস্থা কেন? তবে কি নীলির সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ নেই? কফির মগটা পাশের টেবিলে রেখে ল্যাপটপ নিয়ে বসলো। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ফাইলটা ওপেন করে আরও একবার ভালো মতন নীলির সিভিটা পড়ল। পড়াশোনা পুরোপুরি শেষ করতে পারেনি নীলি, তার আগেই বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে বোধহয় পড়ার আর সুযোগ দেয়নি শ্বশুরবাড়ির লোকজন। চাকরির অভিজ্ঞতাও নেই। তবে সংসার চলছে কি করে তার? দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে দিল রেজওয়ান। স্বার্থপর মেয়েটাকে নিয়ে খুব বেশি ভাবতে চায় না সে। এই মেয়েটা তার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়ে গেছে। কোনো দিন তার ভালোবাসার মূল্য দেয়নি, শুধু নিজের ভেবে গেছে। টাকার জন্য তাদের 4 বছরের সম্পর্ক ভুলে গিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। একে কোনো দিন ক্ষমা করা যায় না। তাকে এই অফিসে চাকরি দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সব অপমানের প্রতিশোধ। নিজের প্রতি করা সকল অন্যায়ের সকল জবাব নেবে রেজওয়ান। এত অপমান করবে যে নীলি বাধ্য হবে এই অফিস ছেড়ে দিতে। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই অফিসের সবার কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে নীলি। সেটা অবশ্য ভালো দিক থেকে নয়। অফিসের সবার জন্য নীলির উপস্থিতিটা আনন্দদায়ক হলেও নীলির জন্য সেটা মোটেও সুখকর নয়। কারণ বর্তমান সময়ে অফিসে যেই কোনো বিষয়ে কিংবা ঘটনায় বুলি করার জন্য সবার একমাত্র পছন্দের পাত্রী হচ্ছে নীলি। সেই জন্যই তার উপস্থিতি সবাইকে আনন্দ দেয়। নীলির প্রতি রেজওয়ানের কঠোর মনোভাবই এসবের একমাত্র কারণ।
অফিসের প্রায় প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছে যে দোষ যারই হোক না কেন সেটা নিশ্চিন্তে নীলির ঘাড়েই চাপিয়ে দেওয়া যায়। প্রতিবাদ করার মতন সাহস কিংবা রেজওয়ানের কাছে নালিশ করার মতন মুখ নীলির নেই, থাকলেও রেজওয়ান শুনবে না। কিন্তু এই এত এত কর্মচারীদের মধ্যে কেবল একজনই নীলির প্রতি বেশ আন্তরিক। এখন পর্যন্ত নীলির সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেনি সে, বরং বিপদে আপদে সবসময় পাশে দাঁড়িয়েছে। নীলি নিজের যে কোনো সুবিধা অসুবিধার কথা একমাত্র এই মানুষটার কাছেই খুলে বলতে পারে। মানুষটা আর কেউ নয়, রেজওয়ানের পার্সোনাল সেক্রেটারি জাহিদ সারোয়ার। খুবই ভালো মনের একজন মানুষ, অফিসের প্রতি রেজওয়ানের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। আজকেও সকাল থেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত নীলি। গাদার মতন তাকে দিয়ে পরিশ্রম করেছে রেজওয়ান, দম ফেলবার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না। মনে হচ্ছে কোনো কর্মচারী নয়, একটা রোবট নিয়োগ দিয়েছে সে। তারপরও পান থেকে চুন খসলেই রুমে ডেকে নিয়ে অপমান। চুপচাপ মুখ বুজে সব অপমান সহ্য করে নেয় নীলি। তার বিশ্বাস অপমান করতে করতে একদিন রেজওয়ান নিজেই হাঁপিয়ে যাবে, তখন আর নীলির কষ্ট দেওয়ার ইচ্ছে তার থাকবে না। সেই পর্যন্ত নীলিকে শুধু একটু ধৈর্য ধরতে হবে, চাকরিটা কোনোভাবে হারানো যাবে না। ডেস্কে বসে হিসাবপত্র সব কম্পিউটারে সেভ করছিল নীলি। হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনে আচমকায় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। পেটের ভেতর মোচড় দিয়ে উঠল তার। আশেপাশে তাকিয়ে দেখলো স্টাফরা সবাই আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারল না নীলি, কাউকে জিজ্ঞেস করার সাহসও পেল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সেক্রেটারি জাহিদ তার ডেস্কের সামনে দাঁড়িয়ে শঙ্কিত মুখে বলল, স্যার আপনাকে ডাকছে মিসেস নীলি, এখনই ওনার রুমে যেতে হবে। ভয়ে নীলির মুখ একবারে ফ্যাকাশে হয়ে গেল। আজকে সকাল থেকে একবারও রেজওয়ানের সঙ্গে দেখা হয়নি তার। হঠাৎ ডাকছে শুনে পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। জাহিদের মুখ দেখে মনে হচ্ছে ভয়ানক কিছু হতে চলেছে। চাকরিটা থাকবে তো? ডেস্ক থেকে বেরিয়ে ভয়ে ভয়ে রেজওয়ানের রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকে দেখলো ভেতরে রেজওয়ানের সঙ্গে অফিসের পুরনো কর্মচারী আজিজ সাহেব, সিহাজ সাহেব এনারাও আছেন। তাকে দেখেই রেজওয়ান হুঙ্কার দিয়ে উঠল। কত টাকা নিয়েছে ওদের কাছ থেকে? হুঙ্কার শুনে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল নীলির। রেজওয়ান কিসের টাকার কথা বলছে সে বুঝতে পারছে না। ফ্যালফ্যাল করে শুধু তার মুখের দিকে চেয়ে রইল। রেজওয়ান ফের গর্জে উঠল। তাকে শান্ত করতে এবার আজিজ সাহেব মুখ খুললেন। তিনিও নীলিকে উদ্দেশ্য করে একই প্রশ্নটাই আবার করলেন। নীলি ভয়ে ভয়ে বলল, কিসের টাকার কথা বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তাই না? নাকি বুঝতে চাইছো না? সত্যি করে বলো, কোম্পানির সিক্রেট ইনফরমেশন লিক করার জন্য কত টাকা নিয়েছো রেজা গ্রুপের কাছ থেকে? পুনরায় চিৎকার দিয়ে উঠল রেজওয়ান। মানে? এবারে পূর্বের চাইতে দ্বিগুণ ভয় পেল নীলি। অবাক হলো। অফিসের সামান্য একজন ক্লার্ক সে, তার পক্ষে কি করে গোপন ইনফরমেশন লিক করা সম্ভব? ভয়ে আতঙ্কে কিছু বলার মতন ভাষা খুঁজে পেল না। তাকে চুপ থাকতে দেখে ক্যাশিয়ার সিহাব সাহেব রেজওয়ানকে উদ্দেশ্য করে বলল, পুলিশে খবর দিন স্যার, ওরা এলে ঠিক পেট থেকে কথা বের হয়ে যাবে। ওনার কথার জবাবে রেজওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে নীলির মুখের দিকে চেয়ে রইল। এই সমস্ত ঘটনার জন্য কম করে হলেও অর্ধশত কোটি টাকার ক্ষতি মুখে পড়বে তার কোম্পানি। নতুন করে এইবারই প্রজেক্টটা হাতে নিয়েছিল তারা, কিন্তু ইনফরমেশন লিক হওয়ার কারণে সরকারের কাছ থেকে ডিলটা রেজা গ্রুপ জিতে নিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তাদের কাছে ইমেলটা নীলির কম্পিউটার থেকেই গেছে, তা আবার ওয়ার্কিং আওয়ারে। অফিসে ইতিমধ্যে পুলিশও এসে গেছে। ক্ষতিপূরণ দাবি করার জন্য রেজা গ্রুপের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে রেজওয়ান। জাহিদকে সেই কথা জানাতেই জাহিদ বলল, সন্দেহজনক কয়জনের তালিকা দিতে বলেছে পুলিশ, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এসেছে শুনে নীলি ঘাবড়ে গেল। এতক্ষণ যাবৎ অফিসের সবাই মিলে লাগাতার জেরা করতে করতে দিশেহারা বানিয়ে দিয়েছে তাকে। এবার পুলিশ? ভীত অসহায় বিধ্বস্ত চেহারা নিয়ে রেজওয়ানের কাছে ছুটে গেল। নিজেকে রক্ষা করতে হলে একমাত্র রেজওয়ানের কাছে সাহায্য চাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ভেতরে রেজওয়ান গম্ভীর মুখ করে চেয়ারে বসে আছে। নীলি কোনো কিছু তোয়াক্কা না করে কাঁদতে কাঁদতে বলল, আমি কোনো ইনফরমেশন লিক করিনি, বিশ্বাস করো। আজিজ সাহেব আমাকে কালকে একটা মেল পাঠায়, আর সেটা বলেছিল আমি শুধু ওনার কথা মতোই ইমেলটা পাঠিয়েছি, আমি কিছু জানি না। তার কথা শেষ হওয়ার পূর্বেই রেজওয়ান গম্ভীর গলায় বলল, আজিজ সাহেব আমাদের পুরনো কর্মচারী, ইউ ক্যান ব্লেম হিম। গতকাল দুপুরে আজিজ সাহেব ফোন করেছিলেন নীলির কাছে। ওনার কম্পিউটারে গন্ডগোল দেখা দেওয়ায় অফিসিয়াল একটা মেল নীলির কম্পিউটার থেকে পাঠানোর জন্য বিশেষ অনুরোধ করেন। বোকা মেয়েটা বুঝতেই পারেনি তাকে ফাঁসানোর জন্যই আজিজ সাহেব ইচ্ছে করে নিজে না এসে তাকে দিয়ে ফাইল আনিয়েছেন।
নীলির এই নির্বুদ্ধিতার ফলাফল স্বরূপ সিসিটিভি ফুটেজে টেবিল থেকে নীলির ফাইল নিয়ে আসা, কম্পিউটার টেবিলের সামনে বসে টাইপ করা সব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে অফিসের সবাই তখন বাইরে ছিল। লাঞ্চ আওয়ার ছিল, বিদায় ভেতরে কেউ ছিল না। আজিজ সাহেবও লাঞ্চের ফাঁকে কলটা করেছিলেন, কিন্তু নীলি এত সব বুঝতে পারেনি। তারপরও ফুটেজ দেখে মনে হচ্ছে যেন সবার বেরিয়ে যাওয়ার অপেক্ষাতে ছিল সে। জলের ফোয়ারার নাই অশ্রুধারায় গড়িয়ে পড়ল নীলির চোখ বেয়ে। পুনরায় আকুতি জানিয়ে বলল, আমি মানছি আজিজ সাহেব অনেক পুরনো কর্মচারী, কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না। আমাকে আমাকে ফাঁসানো হয়েছে। রেজওয়ান জবাব দিল না, পূর্বে ন্যায় গম্ভীর মুখে বসে রইল। নীলি পুনরায় মিনতি ভরা কণ্ঠে বলল, প্লিজ আমাকে বাঁচাও, আমি কিচ্ছু করিনি, সম্পূর্ণ নির্দোষ আমি। তুমি যে নির্দোষ তার কি প্রমাণ আছে? সমস্ত স্বাক্ষর প্রমাণ তো তোমার বিরুদ্ধে কথা বলছে। সব মিথ্যে, আমি আমি কিছু করিনি। সেটা তো তোমার মুখের কথা, কিন্তু সত্যিটা অন্যরকম। আমাকে বাঁচাও প্লিজ। তর্ক করে লাভ নেই, সেটা বুঝতে পেরে অসহায়ের মতো ধুকরে উঠল নীলি। রেজওয়ান চুপ করে রইল। নীলি বিরতিহীনভাবে কেঁদে চলেছে। বেশ, আমি কেসটা তুলে নেব, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বেন্ড ডাউন। নীলি প্রথমে তার কথা বুঝতে পারল না, বোবার মতন চুপচাপ দাঁড়িয়ে রইল। রেজওয়ান চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, হাঁটু করে আমার কাছে ক্ষমা ভিক্ষা যাও, তারপর ভেবে দেখব। অকস্মাৎ যেন বজ্রপাত ভেঙে পড়ল নীলির মাথায়। হতবিহল চেহারা নিয়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইল রেজওয়ানের মুখের দিকে। আরও একবার অশ্রু বিসর্জন করল। সে ভাবতেই পারেনি রেজওয়ান এতটা কঠোর হতে পারে তার প্রতি। এত ঘৃণা, এত রাগ। তবে কি সত্যি আর কোনো ভালোবাসা নেই? সত্যি রেজওয়ান তাকে কষ্ট দিয়ে আনন্দ পায়? চোখ মুছে ধীরে ধীরে ভিকিরির ন্যায় হাঁটু মুড়ে বসে পড়ল। চোখ ভর্তি পানি, মস্তক অবনত, সম্মুখ পানে হাত দুটো বাড়ানো। রেজওয়ানের মূর্তির মতন সেদিকে চেয়ে আছে। পূর্বের চাইতে দ্বিগুণ কঠিন স্বরে বলল, আই এম সরি মিসেস নীলি, আমার পক্ষে একজন ক্রিমিনালকে সাহায্য করা কোনোভাবে সম্ভব নয়। মাথা তুলল নীলি। চোখে সেই আগের মতোই অবিশ্বাস। এত কিছুর পরেও সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না রেজওয়ান তার সঙ্গে এমন আচরণ করতে পারে, এতটা নিষ্ঠুর হতে পারে তার প্রতি। মহিলা একজন পুলিশ জোর করে টেনে নিয়ে গেল তাকে। যাওয়ার সময় চোখ ভর্তি পানি নিয়ে পলকহীনভাবে রেজওয়ানের দিকে চেয়ে রইল সে। নীলিকে নিয়ে মহিলা পুলিশ বেরিয়ে গেলে চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল রেজওয়ান। শরীর ভীষণ অবসন্ন লাগছে তার। সেক্রেটারি জাহিদ কখন ফাইল হাতে নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। জাহিদ সেটা বুঝতে পেরে গলা খাকারি দিল। তার উপস্থিতি টের পেয়ে চোখ খুলে রেজওয়ান দীর্ঘশ্বাস ছেড়ে ফাইলগুলো সাইন করে উঠে দাঁড়ালো, কিন্তু দরজার কাছ থেকে পুনরায় ফিরে এসে জাহিদকে উদ্দেশ্য করে বলল, আজিজ সাহেবের উপর নজর রাখার ব্যবস্থা করো জাহিদ। তিনি কখন কোথায় যাচ্ছেন সব কিছুর ইনফরমেশন কিন্তু আমার চাই। প্রয়োজনে থানায় যোগাযোগ করে তার কল ট্র্যাকিংয়ের ব্যবস্থা করো। বারান্দায় একা একা পায়চারি করছে রেজওয়ান। বাসায় ফেরার পর থেকে অদ্ভুত বাজে রকমের একটা অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে বুকের ওপর কেউ শক্ত পাথর চাপা দিয়ে রেখেছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে রুমে ঢুকলো দরজা খোলার জন্য। দরজা খুলতে দেখলো হাসি মুখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে তিন্নি। তুই? আম্মা বাসায় নেই, ছোট আম্মা অসুস্থ, ওনাকে দেখতে গেছে, রাতে ফিরবে না। তো রান্না করে দিয়ে যায়নি, একটু পর আব্বা আসবে খেতে, ফ্রিজেও রান্না করার মতো কিছু পাচ্ছি না। রেজওয়ান দরজা থেকে সরে তিন্নিকে ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে বলল, ফ্রিজে গিয়েছে দেখ, যা লাগবে নিয়ে নে। আর শোন, কি? ফ্রিজের চাবি উপরে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনার ফ্রিজে কি আছে আপনি সত্যি জানেন না? না, কেন? আশ্চর্য! এখানে আশ্চর্যের কি আছে? সেটাই তো, এখানে আশ্চর্যের কি আছে? জীবনে তো কখনো বাজার করেছেন বলে মনে হচ্ছে না। দু একবার করলে তবেই না জানতেন। সব তো কর্মচারীদের দিয়ে করান। তোর তাতে কি সমস্যা? আমার আবার কি সমস্যা? খালি বিয়ের পর আপনার এসব জমিদারি আমাকে সহ্য করতে হবে, সেটাই ভেবে একটু কষ্ট হচ্ছে, এই আর কি। বেশি বকবক করিস না, কি লাগবে নিয়ে বিদায় হয় আমার সামনে থেকে। তিন্নি ফ্রিজ খুলে দেখলো ভেতরে নাস্তার আইটেম ছাড়া রান্নার করার মতন কিছুই নেই। মেজাজ খারাপ হয়ে গেল তার। বিদ্রুপের সুরে বলল, আপনার ফ্রিজ খালি? রাতে খাবার জন্য ডিম ছাড়ার কিছু নেই? কি বলছিস? দেখ ভালো করে। ঠিক বলছি, বিশ্বাস না হলে আপনি এসে দেখুন। খানিকটা অবাক হলো রেজওয়ান। ফ্রিজের কাছে এগিয়ে এসে দেখলো সত্যিই ফ্রিজে মাছ, মাংস, সবজি কিচ্ছু নেই। খানিকটা লজ্জা পেল। প্রতি মাসে বাজারের জন্য আলাদা করে জাহিদের কাছে টাকা দিয়ে দেয় সে। সে হিসেবে ফ্রিজ ভর্তি বাজার থাকার কথা, কিন্তু বাজারের বও নেই। তৎক্ষণাৎ জাহিদের নাম্বারে ফোন করলো। দুবার রিং হতেই রিসিভ করলো জাহিদ।
সালাম দিয়ে ফোন করার কারণ জানতে চাইল। রেজওয়ান কিছুক্ষণ ইতস্তত করে বলল, আসলে একটা দরকারে ফোন করেছি তোমাকে। জি স্যার বলুন, আমি শুনছি। আমার ফ্রিজ খালি কেন বলো তো? তোমাকে তো আমি মাসের শুরুতে বাজারের জন্য টাকা দিয়ে দিই, সেটা কি শেষ? জি না স্যার, আসলে বাজারের টাকা তো আমি মতিনের কাছে দিয়ে দেই। ওই আপনার জন্য রোজ বাজার করে আনে। তাহলে ফ্রিজ খালি কেন? বাজার করলে তো নিশ্চয়ই সেটা ফ্রিজে থাকার কথা। না মানে স্যার, আপনি তো রোজ বাসায় খাওয়া দাওয়া করেন না, তাই বাড়তি বাজার করতে আমি নিষেধ করেছিলাম। ফ্রিজে রেখে দিলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, ফ্রেশ খাবার খাওয়া যায় না, তাই মতিন প্রতিদিনের বাজার প্রতিদিন নিয়ে আসে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রাখি। আপনার কি কিছু লাগবে স্যার? আমি কি নিয়ে আসব? তার দরকার নেই, তুমি বরং মতিনকে বলে বাজারে পাঠিয়ে দাও আমার বাসায়। জি স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল তিন্নি, সেই সাথে মুখ টিপে হাসছিল। রেজান ফোন রাখতে সেই হাসিটা আর একটু প্রশস্ত করে বলল, বাহ, আপনার সেক্রেটারি তো দেখছি একেবারে নতুন বউদের মতো খেয়াল রাখে আপনার। টাটকা শাকসবজি খাওয়াবে বলে ফ্রিজে বাজার করে রাখেন না? তোর বাজার লাগবে না বলে দিয়েছি, নিয়ে আমি রাখবো, এবার যা। বাবা, এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার এখানে থাকতে এসেছি। আমি জানি তুই থাকতে আসিস নি, তুই এসেছিস আমাকে জ্বালাতে, কিন্তু বিশ্বাস কর আমার এক ফোঁটা এনার্জি নেই, আমি ভীষণ টায়ার্ড, প্লিজ বিরক্ত করিস না। রেজনের বিরক্ত মুখ দেখে কিছুটা দমে গেল তিন্নি। চুপচাপ বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু পরক্ষণেই আবার ফিরে এসে বলল, বাজার না নিয়ে আসা পর্যন্ত চলুন আমরা দুজন মিলে গল্প করি, তাহলে আমারও সময় কেটে যাবে, আপনারও মন ভালো হবে। আমার এখন গল্প করার মুড নেই। কেন, কি হয়েছে? শরীর খারাপ? কিচ্ছু হয়নি, তুই যা, বাসায় যা, বাজার প্ল্যান পাঠিয়ে দেবো। অগত্যা মুখ ভার করে উঠে যেতে হলো তিন্নিকে। মনটা খারাপ হয়ে গেল তার। আজকে দুদিন পর একটুখানি দেখা পেয়েছে রেজওয়ানের, তাও ভালো মতন কথা বলেনি মানুষটা। তার মন খারাপের বিষয়টা রেজওয়ানেরও নজর এড়ালো না, কিন্তু এই মুহূর্তে তার কিছুক্ষণ একা থাকা প্রয়োজন, নিজেকে সময় দিতে হবে, নইলে কোনোভাবেই ভেতরের অস্থিরতাটা কাটবে না। তাই আগ বাড়িয়ে পিছু রাখল না, চুপচাপ বেডরুমে ঢুকে গেল। কিন্তু সে ঢুকতে না ঢুকতেই ড্রয়িং রুম থেকে তিন্নি চিৎকার শোনা গেল। কাছে গিয়ে দেখলো ডান হাতে কনুই চেপে ধরে কাঁদছে তিন্নি। সে ধরতে নিলেই ঝাড়া মেরে হাত সরিয়ে দিল। একটু আগে রেজন তাকে ইগনোর করেছে, তাই সেও এখন কথা বলবে না। রেজন ফের ধরতে চাইলে আবারও ঝাড়া মেরে হাত সরিয়ে নিল, কিন্তু জোর করে তাকে নিজের কাছে ঘোরালো রেজন। ব্যথার জায়গায় হালকা মালিশ করে দিতে দিতে নরম গলায় জিজ্ঞেস করলো, বাড়ি গেলে কি করে? এখন কি আবার বাড়ি খেয়ে দেখবো? ক্ষিপ্ত শোনানো তিন্নির কণ্ঠস্বর। রেজন হেসে ফেলল, মালিশ করতে করতে বলল, তুই আসলে একটা ঝগড়ুটে, ঝগড়া ছাড়া তোর পেটের ভাত হজম হয় না। তিনি তার কথার ভ্রুক্ষেপ না করে পুনরায় নাকি কান্নার সুরে বলল, মলম টলম থাকলে একটু দিন না, দেখছেন না কেমন লাল হয়ে গেছে? বাড়ি লেগে রক্ত জমাট বেঁধে সামান্য একটু লাল হয়েছে, অথচ তিন্নি ছোট বাচ্চাদের মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রেজন তাড়াতাড়ি উঠে গিয়ে মলম নিয়ে এলো। চিপি খুলে খানিকটা মলম আঙ্গুলে নিয়ে সেটা লাগাতে লাগাতে বলল, সামান্য একটু লাল হয়েছে তাতে এমন ভাব করছিস যেন হাতে নয়, তোর ফুসফুসে দাগ পড়ে গেছে। বস্তুত যদিও খুব সামান্যই লাল হয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যথা পেয়েছে তিন্নি। বাড়ি খাওয়ার পর থেকেই হাতটা ঝিনঝিন করছে। তিন্নির মেজাজ খারাপ হয়ে গেল। এক তো ব্যথা পেয়েছে, তার উপর রেজওয়ান খোঁচা দিয়ে কথা বলছে। রাগে হাত সরিয়ে নিয়ে বলল, আমারই ভুল হয়েছে, আপনার বাসায় আসাটাই আমার উচিত হয়নি। যাচ্ছি আমি, হাব্বাকে ফোন করে বলবো হোটেল থেকে খাবার নিয়ে আসতে, লাগবে না আপনার বাজার। কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল সে। রেজওয়ান তার যাওয়ার পারে যেয়ে হতভম্ব হয়ে বসে রইল। পরদিন সকালে রেডি হয়ে অফিসের জন্য বেরোচ্ছিল রেজওয়ান। গেটের কাছে তিন্নির সঙ্গে দেখা হয়ে গেল। সেজেগুজে বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। বলা বাহুল্য ভারী মেকআপে অসম্ভব সুন্দর লাগছে তাকে। রেজওয়ান দেখেও না দেখার ভান করে রইল। সেটা বুঝতে পেরে মনে মনে বিরক্ত হলো তিন্নি। ইচ্ছে করে ভেঙচি কাটলো রেজওয়ানকে, কিন্তু রেজওয়ানের কোনো রিয়াকশন হলো না দেখে পরপর আরও দুবার ভেঙচি কাটলো। তৃতীয়বারের সময়ও রেজওয়ান পেছন থেকে তার লম্বা বিনয়টা টেনে ধরে সেটা মুঠোয় পেঁচাতে পেঁচাতে বলল, ভেঙচি কাটছিলি কেন? দিয়ে চুলটা টেনে। এতক্ষণ রেজওয়ানের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও চুল টেনে ধরায় বিরক্ত হলো তিন্নি। সাবধান করে দিয়ে বলল, আমি ব্যথা পেলে কিন্তু আপনার খবর আছে। কি করবি তুই? হিল পড়েছি, পায়ে পাড়া দিয়ে একদম চামড়া তুলে ফেলবো। তার পায়ের দিকে তাকিয়ে নিজের অজান্তেই দু পা পিছিয়ে গেল রেজওয়ান।
তৎক্ষণাৎ চুলে টান পড়ল তিন্নির। চোখ পাকালো সে। রেজওয়ান ভয়ে তাড়াতাড়ি কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, ইচ্ছে করে দিইনি, টান পড়ে গেছে। ছাড়ুন। ছেড়ে দিল রেজওয়ান। সে ছেড়ে দিতে না দিতেই ফিক করে হেসে দিল তিন্নি। ব্রজরা দুষ্টুভাবে নাচিয়ে বলল, ভয় পেয়েছেন তাই না? রেজওয়ান জবাব না দিয়ে মুচকি আসলো। তারপর প্রশংসাসূচক গলায় বলল, তোকে দেখতে খুব সুন্দর লাগছে। প্রশংসা শুনে খুব খুশি হয়ে গেল তিন্নি। লাজুক হেসে বলল, থ্যাংক ইউ। রিকশায় পাশাপাশি বসে আছে রেজওয়ান এবং তিন্নি। রেজওয়ানের অবশ্য এই সময়ে তিন্নির সঙ্গে থাকার কথা ছিল না। অফিসের একটা কাজে 3 দিনের জন্য ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করে রেজা গ্রুপের সাথে ঝামেলা হয়ে যাওয়ায় কাজটা স্থগিত হয়ে যায়। রওনা দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার দরুন মাঝ রাস্তা থেকে ফিরতি পথে ব্যাক করতে হচ্ছে তাকে। এদিকে কপাল খারাপ, গাড়িটাও মাঝ রাস্তায় এসে খারাপ হয়ে যায়। বেশ বিপাকে পড়ে গেল সে। অফিস থেকে অন্য গাড়ি এসে এখানে পৌঁছাতে 8 ঘন্টার মতো লেগে যাবে। কিন্তু এত সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে রেজওয়ানের নেই। সেক্রেটারি জাহিদকে দায়িত্ব দিল একটা রিকশার ব্যবস্থা করার জন্য। খুব অল্প সময়ের মধ্যেই রিকশা জোগাড় করে ফেলল জাহিদ। প্রয়োজনীয় সব কাগজপত্র তার হাতে দিয়ে রিকশায় উঠে পড়ল রেজওয়ান। তখনই বলা নেই ক নেই হঠাৎ করে কোথা থেকে উদয় হলো তিন্নি। অনুমতি ছাড়াই তড়িঘড়ি করে রিকশায় উঠে পড়ল। রেজান কিছু বলতে গিয়েও বলল না। জাহিদের সামনে তিন্নির সঙ্গে ঝগড়া করাটা সুবিধাজনক হবে না। কি বলতে কি বলে ফেলে তিন্নি। শেষে দেখা যাবে তার মান ইজ্জত নিয়ে টানাটানি পড়েছে। তাই চুপ করে রইল। জাহিদও আর বেশিক্ষণ দাঁড়ালো না। তাকে রিকশায় তুলে দিয়ে অন্য একটা রিকশায় উঠে পড়ল। রিকশা চলতে শুরু করে দিয়েছে। তিন্নি গুনগুন করে গান গাইছে। রেজওয়ান ডান দিকে সামান্য চেপে ওকে ঠিকমতো বসার জায়গা করে দিয়ে বলল, তোর কলেজ রোজ এই সময় ছুটি হয় কেন? আপনি রোজ এই সময় আমাকে নিতে আসবেন? তিন্নির ভাবখানা এমন যেন রেজওয়ান সত্যি সত্যি তাকে নিতে আসার জন্য প্রশ্নটা করেছে। জবাবের অপেক্ষায় রেজওয়ানের মুখের দিকে চেয়ে রইল সে। রেজওয়ান জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এই বিষয়ে তিন্নির সঙ্গে খামোখা তর্ক করার কোনো ইচ্ছে তার নেই। কারণ হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। সে যাই বলুক না কেন তিন্নি তার মাথা খারাপ করে দেবে। তাই চুপ করে থাকাটাই ঠিক মনে করলো। কিন্তু তিন্নি থেমে থাকার মেয়ে নয়। যতক্ষণ না পর্যন্ত রেজওয়ান তার কথা শুনে কোনো রিয়াক্ট করবে ততক্ষণ পর্যন্ত সে খুঁচিয়েই যাবে। গলায় খানিকটা ঠাট্টা সুরানে বলল, তেলের খরচ বাঁচাতে রিকশায় যাচ্ছেন বুঝি? হ্যাঁ, ভাবছি গাড়ি বিক্রি করে একটা রিকশা কিনবো। তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে। আমি রোজ আপনার সঙ্গে রিকশায় করে ঘুরতে পারবো। আরও ভালো হবে যদি আপনি রিকশা চালানোটাও শিখে যান। তুই কিন্তু এবার আমার হাতে মার খাবি। তাকে রেগে যেতে দেখে ফিক করে দিল তিন্নি। মুচকি এসে বলল, রাগ করছেন কেন? আমি তো মজা করছিলাম। রেজওয়ান জবাব দিল না। এই কড়া রোদের মধ্যে তিন্নির এত আনন্দ কোথা থেকে আসছে সেটা ওর মাথায় ঢুকছে না। গরমে তার জান বেরিয়ে যাচ্ছে। আর এইদিকে এই মেয়ে হেসে কুটি কুটি হচ্ছে। তাকে অবাক করে দিয়ে তিন্নি এবার অদ্ভুত একটা কাজ করে বসলো। চোখ বন্ধ করে নিজের মাথাটা রেজওয়ানের কাঁধে এলিয়ে দিয়ে বলল, আপনি কি পারফিউম ইউজ করেন রেজওয়ান ভাই? এত মিষ্টি গন্ধ। বিনা অ্যালকোহলেই আমার নেশা ধরিয়ে দেয়। সামান্য অপ্রস্তুত হয়ে বলল রেজওয়ান। কাঁধ ঝাঁকিয়ে তিন্নিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, সর, এমন যোগের মতো ঘাড় চেপে বসেছিস কেন? গরম লাগছে আমার। কিন্তু এক ফোঁটাও নড়ল না তিন্নি। সেটে বসে রইল একেবারে। আমি কখনো ভাবতে পারিনি আপনার সঙ্গে একসাথে রিকশায় ঘুরবো। আমার যে কি খুশি লাগছে না, আমি আপনাকে বোঝাতে পারবো না। রেজওয়ান এবারেও নিরুত্তর বসে রইল। তিন্নি হঠাৎ তার ডান হাতটা চেপে ধরে মুচকি হেসে বলল, আচ্ছা রেজওয়ান ভাই, ধরুন এই মুহূর্তে যদি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিই, তাহলে আপনি কি করবেন? ঠাস করে তোর গলায় একটা চড় মারবো। অনেকক্ষণ ধরে তিন্নির এসব ফালতু বক বক সহ্য করছে রেজওয়ান। আর পারল না। কাঁধ থেকে তার মাথাটা সরিয়ে ধমক দিয়ে বলল, সোজা হয়ে বস, একদম নড়াচড়া করবি না। নিমেষেই মুখের হাসি মিলিয়ে গেল তিন্নি। রেজওয়ানের কাছ থেকে অবশ্য এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। কৃত্রিম অভিমানে গাল ফুলিয়ে বলল, কে, কখন, কবে, কি কারণে আপনাকে ছ্যাঁকা দিয়েছে তার শোধ আপনি আমার ওপর থেকে কেন নিচ্ছেন রেজওয়ান ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি? তোর উপর নিচ্ছে মানে? আমার ওপরই তো নিচ্ছে। নইলে বিয়ের কথা বললে আপনি এত রেগে যান কেন? আপনি জানেন আমার কত কষ্ট হয় আপনাকে ছাড়া। তুই আবার শুরু করেছিস? আচ্ছা ঠিক আছে, আর করব না। কিন্তু আপনি আমাকে কথা দিন, আপনি ওই ছ্যাঁকা খোরালির জন্য আর কষ্ট পাবেন না।
জবাবে রেজওয়ানকে নির্লিপ্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল তিন্নি। বলা যায় না কখন এই খিটখিটে লোকটা তার মাথায় চাটি মেরে বসে। আর বেশি রাগানো ঠিক হবে না। রিকশায় একপাশে খানিকটা সরে বসে মিনমিন করে বলল, আচ্ছা ঠিক আছে, কথা দিতে হবে না, শুধু মনে রাখলেই হবে। বেশিক্ষণ গাম্ভীর্য ধরে রাখতে পারল না রেজওয়ান। তিন্নির ভীত চেহারা দেখে হেসে ফেলল। রোজ রোজ কোথা থেকে এই মেয়েটা এত এনার্জি পায় সেটা রেজওয়ান নিজেও ভেবে পায় না। মুচকি এসে পড়ল, আর এদিকে এসে বস, নইলে পড়ে যাবি। তাকে হাসতে দেখে তিন্নিও হেসে ফেলল। তারপর বেশ কিছুক্ষণ নীরবে বসে রইল দুজনে। কিন্তু বাসার কাছাকাছি আসতেই আবার শুরু করে দিল তিন্নি। তার শরীর খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, পেটে ব্যথা করছে ইত্যাদি নানান রকমের বকবক। বাসার সামনে এসে রিক্সা থেকে নামলো দুজনে। রেজন ভাড়া মিটিয়ে লিফটের কাছে দাঁড়াতেই তিন্নি কৃত্রিম অসুস্থতার ভান করে বলল, আমার মাথাটা ঘুরছে রেজওয়ান ভাই, আমি দাঁড়াতে পারছি না, পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। রেজন পাত্তা দিল না, নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে তিন্নি যেন খুব দুঃখ পেয়েছে এমন একটা ভাব করে বলল, আমি আজকে কলেজ থেকে কেন তাড়াতাড়ি চলে এসেছি আপনি জানেন? আমার শরীরটা একদম ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল তাই। রেজওয়ান জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তার দিকেই চাইল, কিন্তু তিন্নি কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারল না। তথাপি একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার হাত ধর। ছি ছি, আপনার হাত ধরবো কেন? তুই না বললি পড়ে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি তো, আমার মাথা ঘুরছে তাই হাত ধরতে বলেছি। তিন্নি খুব লজ্জা পেয়েছে এমন ভাব করে জিভ কাটলো। তারপর ফিসফিস করে বলল, হাত ধরতে লজ্জা লাগে, মানুষ দেখলে কি বলবে? রেজওয়ান ভ্রু কুচকালো। তিন্নি এদিক ওদিক তাকিয়ে পুনরায় ফিসফিস করে বলল, তবে আপনি চাইলে আমাকে কোলে নিতে পারেন। লিফটের দরজা খুলে গেছে। তিন্নির কথাটা সম্পূর্ণ উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়ল রেজওয়ান। তার বুঝতে বাকি নেই ইচ্ছে করে এসব অসহ্যকর কথাবার্তা বলছে বাদর মেয়েটা। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে রেজওয়ানের সঙ্গে ঝগড়া করা। এত কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। তিন্নি পেছন পেছন ঢুকতে নিলেই ধমক দিয়ে বলল, তুই একদম ভিতরে আসবে না, সিঁড়ি উঠবি। এতক্ষণ বকবক করে আমার মাথা খারাপ করার জন্য এটাই তো শাস্তি। আমি আপনার কথা কেন শুনবো? শুনবি, তার কারণ তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি আবার ওই ছ্যাকাওয়ালির কথা ভেবে খুব কষ্ট পাবো। এবার তুই ভেবে দেখ কি করবি। আমার কথা শুনবি নাকি আমাকে ওই ছ্যাকাওয়ালার জন্য কষ্ট পেতে দিবি? তিন্নির মুখের হাসি মিলিয়ে গেছে। একরকম কাঁদো কাঁদো অবস্থা। সে ভাবতেই পারেনি রেজওয়ান এইভাবে তাকে ব্ল্যাকমেল করবে। যাই হোক, কথাটা যখন সে নিজেই বলেছে তখন হার মানলে চলবে না। রেজওয়ান যাই করুক না কেন তিন্নি তাকে ওই ছ্যাকাওয়ালির জন্য কষ্ট পেতে দেবে না, কিছুতেই না। এতএব সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। রেজওয়ান মুখ টিপে হাসছে। এবার তাকে বিরক্ত করার শাস্তি হাড়ে হাড়ে টের পেয়েছে তিন্নি। বেশ হয়েছে, সারাটা রাস্তা বকবক করে একেবারে মাথা খারাপ করে দিয়েছে। থানায় নিয়ে আসার পর থেকে এই পর্যন্ত নীলির ওপর অমানসিক নির্যাতন করেছে পুলিশ। নানা রকমভাবে তার মুখ দিয়ে কথা আদায়ের চেষ্টা করেছে, কিন্তু সেটা যখন সম্ভব হলো না তখন বাধ্য হয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য 3 দিনের রিমান্ড চেয়ে কোর্টের কাছে আবেদন করলো। সকল ধরনের নির্যাতনের অনুমতি পেয়ে গেলে নীলির মুখ থেকে কথা আদায় করা সহজ হয়ে যাবে। 2 দিন বাদেই কোর্টের হিয়ারিং। ধারণা করা হচ্ছে আইনি আবেদনকে প্রাধান্য দিয়ে রিমান্ড মঞ্জুর করবে কোর্ট। আজিজের বিরুদ্ধেও এখনও কোনো শক্ত প্রমাণ জোগাড় করা সম্ভব হয়নি। জোগাড় করার খুব একটা চেষ্টাও পুলিশের মধ্যে দেখা যাচ্ছে না। তারা ধরে নিয়েছে নীলি প্রধান আসামি, তাই আদালতে নীলিকে দোষী প্রমাণ করার চেষ্টায় চলছে। রিমান্ড মঞ্জুর হয়ে যাওয়ার আশঙ্কাটা শুনে থেকে ভয়ে আতঙ্কে নীলির সমস্ত শরীর অবশ হয়ে আসছে। এই 2 দিনে তার উপর যেই পরিমাণ টর্চার করা হয়েছে তাতে করে যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে আর সে বেঁচে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। এর চেয়ে বেশি টর্চার সহ্য করার ক্ষমতা নীলির নেই। অনেক ভেবে শেষমেশ নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য তথ্য চুরির অপবাদ স্বীকার করার সিদ্ধান্ত নেয় সে। এছাড়া আর কোনো উপায় নেই। স্বীকারোক্তি না দিলে এরা রিমান্ডে নিয়ে নীলিকে মেরে আধমরা করে ফেলবে, সামান্যতম মায়াদয়াও দেখাবে না। এদিকে নীলের স্বীকারোক্তি দেওয়ার কথাটা খুব তাড়াতাড়ি অফিসের সবার কাছে পৌঁছে গেল। পরদিন রেজওয়ানের পার্সোনাল সেক্রেটারি জাহিদেরও নীলির সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হলো না। স্বীকারোক্তি ছাড়া পুলিশ নীলিকে জামিন দিতে অস্বীকৃতি জানালো। ভাগ্যের নির্মম পরিহাস দেখে নিজের ওপর করুণা হলো নীলির। এভাবে তিল তিল করে কষ্ট পাওয়া চেয়ে তো একেবারে মরে যাওয়াই তো ভালো। কিন্তু মরে যাওয়া কি এত সহজ? চাইলেও মরার কথা ভাবতে পারে না নীলি। অনেকের অনেক ঋণ শোধ করার বাকি আছে তার। সেসব ঋণ শোধ করতে না পারলে যে মুক্তি নেই।
অসহ্য বেদনায় বুকের ভেতরটা ভারী হয়ে এলো। কেন সৃষ্টিকর্তা তাকে এত দুঃখ দিলেন? জাহিদের হাত ধরে হুহু করে কেঁদে ফেলল নীলি। অসহায়ের মতো করুণা আর্তনাদ করে বলল, বিশ্বাস করুন স্যার, আমি কোনো ইনফরমেশন লিক করিনি। আমি কিছু জানি না। আমাকে আজিজ সাহেব বলেছিলেন মেলটা রেজা গ্রুপে পাঠাতে। তার কান্না দেখে জাহিদের মায়া হলো। গত 2 দিন ধরে আজিজের ওপর নজর রাখছে সে। লোকটার ব্যবহার হঠাৎ করেই কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে, কিন্তু সেই আসল কারফিট কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না। নরম মোলায়েম কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলল, আপনি কাঁদবেন না মিসেস নীলি, আমি দেখছি কি করা যায়। আপনি আমাকে বাঁচান প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি। বলতে বলতে মেঝেতে বসে পড়ল নীলি, কিন্তু পা চেপে ধরার আগে তার হাত ধরে ফেলল জাহিদ। পুনরায় সান্ত্বনা দিয়ে বলল, কি করছেন মিসেস নীলি? আমি তো আপনাকে বলেছি আমাকে একটু সময় দিন, আমি আসল অপরাধীকে ঠিক খুঁজে বের করব। আপনাকে বিনা অপরাধে কিছুতেই শাস্তি পেতে দেব না। তার কথা শুনে কিছুটা শান্ত হলো নীলি। চোখ মুছে উঠে দাঁড়ালো। মলিন মুখে খানিকটা হাসার চেষ্টা করে বলল, সরি স্যার, আমি আসলে আপনাকে বিব্রত করতে চাইনি। বিশ্বাস করুন, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি জানি আপনি কিছু করেননি। আপনাকে আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই আসল অপরাধী ধরা পড়বে। আপনি প্লিজ ধৈর্য রাখুন, এখন আসছি আমি। জাহিদ সেদিন নীলিকে পাহাড় পরিমাণ ভরসা দিয়ে গেলেও দুঃখের বিষয় হচ্ছে সেদিনের পর থেকে আর একবারও নীলির যোগাযোগ হয়নি তার। মনে মনে হাল ছেড়ে দিল নীলি। বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। একমাত্র ভরসা ছিল জাহিদ, সেও গায়েব হয়ে গেছে। আগামীকাল কোর্টের হিয়ারিং। সময় যত ঘনিয়ে আসলো ভরসাটা ততই বাড়ছে নীলির। আজিজের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এতএব দোষী নীলি, শাস্তি তাকেই ভোগ করতে হবে। ভাগ্যকে মেনে নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করল নীলি, কিন্তু যতবারই তার প্রতি করা রেজওয়ানের নিষ্ঠুর আচরণগুলোর কথা মনে পড়ল ততবারই কান্নায় ভেঙে পড়ল। বিনা অপরাধে মিথ্যা অপবাদের দায়ভার মাথায় নিয়ে শাস্তি পেতে হচ্ছে নীলির। এবার নিশ্চয়ই রেজওয়ান ভালো থাকবে, খুব খুশি হবে, তার মনের আশা পূরণ হবে। রেজা গ্রুপের কাছ থেকে ক্ষতিপূরণের টাকাটাও পেয়ে যাবে। কিন্তু পরের দিনই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল নীলির সঙ্গে। জাহিদকে সাথে করে রেজওয়ান নিজে এসেছে নীলির সঙ্গে দেখা করার জন্য। জাহিদের হাতে নীলির জামিনের কাগজপত্র। রেজওয়ানকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না নীলি। হতভম্ব বিস্মিত চেহারা নিয়ে জাহিদের দিকে চাইল। জবাবে জাহিদ মুচকে এসে মাথা দোলালো। সে তার কথা রেখেছে, আসল অপরাধীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সেদিন অন্য একটা নাম্বার থেকে নীলিকে কল করায় আজিজকে ধরতে পারেনি জাহিদ, কিন্তু নীলির ফোনে অটো কল রেকর্ডিং সিস্টেম চালু থাকায় দুজনের মধ্যকার কথোপকথন আপনা আপনি রেকর্ড হয়ে যায়। সেটা থেকেই আজিজের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশ। জেল থেকে বেরিয়ে ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো নীলি। তার ঠোঁট ফোলা, মাঝখান থেকে কেটে রক্ত জমাট বেঁধে আছে, গালের একপাশে কালশিটে পড়ে গেছে, মাথার চুল জটলা বেঁধে উস্কো খুস্কো। তার অবস্থা থেকে রেজওয়ানের চোখে পানি চলে আসার জো। নীরব দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিল সে। বুকের ভেতরে পিনপিন ব্যথা অনুভূত হচ্ছে। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থেকে বাইরে এসে দাঁড়ালো। সে বেরিয়ে গেলে নীলিকে সঙ্গে নিয়ে বাইরে এসে দাঁড়ালো জাহিদও, কিন্তু কয়েক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারল না নীলি। গাড়িতে বসার আগেই মাথা ঘুরে পড়ে গেল। ওই অবস্থায় তাকে নিয়ে সরাসরি হসপিটালের দিকে রওনা দিল জাহিদ এবং রেজওয়ান। 8 ঘন্টা বাদে নীলির জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই আতঙ্কিত চেহারা নিয়ে চারপাশে চাইল। বেডের পাশে চেয়ারে বসে রেজওয়ান নীলিকে চোখ খুলতে দেখে হাতের কাগজ রেখে যথাসম্ভব শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? ভালো। কিছু খাবে? উপরে নিচে মাথা নাড়িয়ে না বোঝালো নীলি, কিন্তু রেজওয়ান যখন পাশের টেবিলের ওপর রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল বের করে তার হাতে দিল, তখন বহুদিনের অভুক্তের ন্যায় লজ্জা শরমের বালাই ভুলে সেটার ওপর হামলে পড়ল নীলি। বুভুক্ষের মতো তাতে কামড় বসালো। রেজওয়ান চুপ করে তার খাওয়া দেখে গেল। মোট মিলে গোটা 3 আপেল, 3খানা ফ্রুট স্যান্ডউইচ এবং প্রায় হাফ কেজি আঙুর খেয়েছে নীলি। তার খাওয়া দেখে রেজওয়ানের মনে হলো আদিম যুগের বনমানুষরা যেমন হুট করে শিকারের সন্ধান পেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমন করে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়েছে নীলি। রেজওয়ানকে চেয়ে থাকতে দেখে বেশ লজ্জা পেল নীলি। রাক্ষসের মতো খেয়েছে সে। তার দৈন্য দশা একেবারে স্পষ্টভাবে ফুটে উঠেছে রেজওয়ানের সামনে। লজ্জায় শরমে ভেতরে ভেতরে একেবারে সংকুচিত হয়ে গেল। এভাবে খাবারের প্রতি লোভ দেখানোটা মোটেই উচিত হয়নি। ইতস্তত করে বলল, ওদের শক্ত রুটি আমি খেতে পারিনি,
তরকারিতে ভীষণ ঝাল দেয়। তার কথা শেষ হওয়ার আগেই গলা খেকারি দিল রেজন। মিথ্যে বলেছে নীলি। জেলে থাকা অবস্থায় একটা আধপুরা রুটি আর আধ বাটি ঝাল আলুর তরকারিকেই অমৃতের মতো খেয়েছে সে। কিন্তু এত অল্প খাবারে ক্ষুধার জ্বালা নিবারণ অসম্ভব। ভাজির সঙ্গে একটা মরা টিকটিকিও পাওয়ার পরেও সেই খাবারগুলো খেয়েছে সে। কিন্তু সারাদিনে টর্চারের পর সামান্য এই খাবারটুকু পেটের এক কোণায়ও পড়তো না। তাই চোখের সামনে খাবার দেখে নিজেকে সামলাতে পারেনি। কিন্তু রেজওয়ানের কাছে ভেতরের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। রেজওয়ান হয়তো ভাববে সিম্প্যাথি আদায়ের জন্য মিথ্যা কষ্ট পাওয়া নাটক করছে সে। রেজওয়ান সেটা বুঝতে পেরে প্রসঙ্গ পরিবর্তন করতে চাইল, কিন্তু সে কিছু বলার তার আগেই দরজার কাছ থেকে জাহিদের কণ্ঠস্বর শোনা গেল। হাতে ওষুধপত্র এবং ফলমূল নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে নীলিকে উদ্দেশ্য করে উৎফুল্ল স্বরে বলল, বাহ মিসেস নীলি, আপনার জ্ঞান ফিরে গেছে। এখন কেমন লাগছে? আগের চাইতে ভালো? জবাবে মলিন মুখে সামান্য হাসল নীলি। জাহিদ ওষুধের বোতলগুলো তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ঔষধ, নিয়ম করে খাবেন। রক্তশূন্যতা দেখা দিয়েছে আপনার, গাফিলতি দিলে চলবে না। তারপর বিলের কাগজটা রেজওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খরচের হিসেব স্যার, বিল আমি জমা করে দিয়েছি। ডাক্তার বলেছেন ভয়ের কোনো কারণ নেই, তবে কিছুদিন অবজারভেশনে রাখতে হবে। রেজওয়ান চুপচাপ বিলের কাগজটা হাতে নিয়ে দেখল। দেখা শেষে সেটা পুনরায় জাহিদের হাতে ধরিয়ে দিয়ে বলল, ওনাকে বলবেন সামনের মাসে এই টাকাটা ওনার বেতনের অংশ থেকে কেটে নেওয়া হবে।